দিদি, তুই এই বাড়ি থেকে চলে যা। তোর মুখ দেখতেও ঘেন্না লাগছে আমার। শুধু তোর কারণেই আমার জীবনটা ছারখার হয়ে গেছে। কেন আমার জীবনটা নষ্ট করলি? কোনো মানুষ কি তার আপন বোনের ক্ষতি এভাবে করতে পারে? আগে জানা ছিল না। তোর কোন কালের শত্রু আমি বলতে পারিস? তুই তো কচি খোকি, এখন সব দোষ আমার দেওয়া হচ্ছে। তোর তো কোনো বুদ্ধি নেই। একজন বলল আর তার কথায় ঢ্যাং ঢ্যাং করতে করতে নিজের ক্ষতি করে বসলি। তোকে কি আমি পায়ে ধরেছিলাম? নিজের সংসার নিজে ধরে রাখতে পারে না, এসেছে অন্যকে দোষ দিতে। তোর ঝামেলা তুই শেষ কর, আমাকে দোষ দিবি না। তুই কত বড় স্বার্থপর দিদি। তোর প্রলোভনে পড়ে আমি আমার সবকিছু হারাতে বসেছি। আর একটা দিনও তোর সঙ্গে আমি থাকবো না। বিমলদা অফিস থেকে ফিরে এলে তারপর তোরা চলে যাবি। তোর কারণে বিমলদা তার বাপ মায়ের ভিটে ছাড়া। নেহাতে লোকটা অনেক ভালো মনের, নইলে তোর মতো বিচুটি পাতাকে কবে সোজা করে ছাড়তেন। আমি এখন বুঝতে পেরেছি তো, আমার ভরপুর সংসার দেখে তোর অনেক লোভ হয়েছিল। হিংসায় লোভে জ্বলে পুড়ে মরছিলি, তাই তো এমন করলি। চলে যাব মানে? এই বাড়িটা কি তোর একার নাকি? এই বাড়িটা আমারও। যেতে হলে তুই একাই যা, আমি এ বাড়ি ছাড়ছি না। বিমলের ধন সম্পদের কম আছে নাকি যে তোর সংসারে আমার নজর দিতে হবে? বাড়িতে বড় বোন থাকলে ছোট বোনের ভালোর জন্য অনেক কথাই বলে। সব কথা ধরতে আছে নাকি? নিজে বুদ্ধি করে চললেই তো অন্যের কথা শোনার দরকার হতো না। তুই এটা বলছিস না কেন? শিমুলের বাড়িটার দিকে তোর নজর গিয়েছিল। তোর নিজের নামে বাড়িটা করতে না পেরে ও বাড়ি থেকে এক লাফে এ বাড়িতে চলে এলি। এখন আবার এ বাড়িটা একাই দখল করতে এসেছিস। এ বাড়ি তোদের কারো নয়, এ বাড়ি আমার। আমি যাকে চাইবো সে এ বাড়িতে থাকবে। বিমল এলে তোর জিনিসপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বিদেয় হবি। হিমু, আমি তোকে আগেই বলেছিলাম না পিয়ার কথা শুনিস না। ও কখনো শোধরাবার নয়। ও নিজের অন্যায়কে কখনো অন্যায় বলে মনেই করে না। দেখছিস না, এত বড় অন্যায় করার পরও তার মধ্যে কোনো আফসোস নেই। নিজের শাশুড়িকে জাহান্নামে যন্ত্রণা দিয়ে এসেছে নিজের ছোট বোনের ঘাড় মটকাতে, তাতেও ও কোনো অনুতাপ নেই। আর একটি দিনও এ বাড়িতে নয়। ওরে বাবা, এখন দেখছি মা মেয়ে এক হয়েছে। সব দোষ এখন আমার। তোমার মেয়ে তো তার শ্বশুর বাড়িটা নিজের নামে করতে চেয়েছিল। তোমার মেয়ে তো বলেছিল ও শাশুড়িকে একদম সহ্য করতে পারে না। সব কথা কি ভুলে গেলি? হ্যাঁ, আমি রাগ করে বলেছিলাম। মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে, কিন্তু তুই আমার রাগকে কি করলি? আগুন বানিয়ে দিয়েছিস। তুই ইচ্ছে করে আমাকে উস্কে দিয়েছিস। তোর নিজের সংসারে কুলিয়ে উঠতে পারিসনি তো, তাই তুই চাস আমার সংসারটা যেন ভেঙে যায়। আমায় কথা শুনিয়ে যদি তোর মন হালকা হয় তবে শোনা, কিন্তু শিমুল তোকে কখনোই ভালোবাসেনি। ভালোবাসলে এত সহজে ছেড়ে দিত না। শিমুল আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার ওপর নিজেই আগুন ধরিয়েছি। তুই দিয়েছিস দেশলাই। আমি ফিরে গিয়েছিলাম মা, মাথা নত করে ওর কাছে সংসারটা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমাকে সে গ্রহণ করলো না। এই সব কিছু হয়েছে দিদির জন্য। তোকে মা চলে যেতে বলেছে, চলে যা। সেদিন যদি তোর কুবুদ্ধি না শুনতাম, তাহলে আজ আমি ওই সংসারে রানী হয়ে থাকতাম। আমি কি ভুল করলাম? নিজের পায়ে নিজে কুড়োল মারলাম। আমার যে সব শেষ হয়ে গেল। এই মেয়েটার মিষ্টি মুখখানা দেখলে কে বলবে মেয়েটার ভেতরটা এত কালো? বিয়ের পর থেকেই তো দেখছি ওর জেদ আর একগুঁয়েমি দিন দিন বেড়েই চলছে। ভেবেছিলাম অল্প বয়স, মানিয়ে নিতে পারছে না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবেক্ষণ, কিন্তু এখন দেখছি মেয়েটা এবারই নিজের নামে করতে চাইছে। বিয়েটা করার আগে একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। মা বাবা জানলে অনেক কষ্ট পাবে, কিছুতেই জানানো যাবে না। কোথাও যাচ্ছ নাকি? কি হলো, কথা বলছো না কেন? এ তো মহা মুশকিল হলো, কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ শুনি? এই শিমুল, তোরা নিচে আয়, চা হয়ে গেছে। কথা বলতে কষ্ট হচ্ছে নাকি শিমুল? কি রে হিমু, কোথাও যাচ্ছিস নাকি মা? কই, আমাকে তো আগে থেকে কিছু বলিসনি। মায়ের কাছে যাচ্ছিস নাকি? কি রে শিমুল, তুইও যাবি? যাচ্ছি। তো তো কি হয়েছে? সবকিছু তোমাদের বলতে হবে কেন? আমি যেখানে যাই না কেন তোমাকে আগে থেকে বলতে কিসের জন্য হবে শুনি? কে তুমি? আমার মায়ের জায়গা নিতে এসো না, বলে দিলাম। তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছিলে কেন? মা তোমাকে খারাপ কি বলেছে? আমি সামনে থাকতে এই অবস্থা
না থাকলে তো আরো অনেক কিছুই নিশ্চয় বলো, তাই না? তোমার মাকে অসহ্য লাগে, এত ভান করতে পারে, অসহ্যকর। তুমি সামনে আছো সেজন্য মিষ্টি কথা বেরোচ্ছে, নইলে নিম পাতা মুখে ভরে রাখতো। সে কেমন তা আমি ভালো করেই জানি। কথায় কথায় এই যে আমার প্রতি অনেক যত্নশীল হওয়ার ভান করেন, সেটাই আমি সহ্য করতে পারি না। শাশুড়ি শাশুড়িই হন, মা হতে পারেন না কখনো। আমার মা ভান করেন, তাই না? তোমার দেখার চোখ নেই, তাই দেখতে পাও না। হতে পারে তোমার দেখার চোখটাই নষ্ট করে দেওয়া হয়েছে। ভালো কিছু তোমার চোখে সবসময় খারাপ লাগে, চোখের চিকিৎসা করানো দরকার। আমার দেখার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে? কে নষ্ট করেছে? আমার মা, আমার দিদি জামাইবাবু, নাকি আমার মৃত বাবা? বলো। তোমার চোখের পর্দা খুব পরিষ্কার তো, তাই শুধু আমি যা করি সেটাই স্পষ্ট দেখতে পাও। অন্য কিছু দেখতে হলে নতুন লেন্স লাগাতে হবে, তাই না? এসব কিছুই আমি বলছি না, শুধু একটাই কথা বলতে চাই। এই মুহূর্তে ও বাড়িতে যেও না, আমি বিকেলে নিয়ে যাব তোমায়। একটু অপেক্ষা করো, বাড়ির কাউকে বোঝানোর দরকার নেই। আমাদের মাঝে ঝামেলা চলছে, এটা কাউকে বোঝাতে দিও না। মায়ের সাথে যা ব্যবহার করেছো তাতে এখন বেরোনোর দরকার নেই। আমি এক্ষুনি যাব, ততদিন ফিরবো না যতদিন এই বাড়িটা আমার নামে লেখা না হচ্ছে। হয় বাড়িটা আমার নামে হবে, না হয় ডিভোর্স। তোমার মতো মানুষের জীবনে খুশি নামক বস্তুটা না আসাই ভালো। চললাম আমি, দুটোর মাঝে একটা বেছে নিও। দেখলি তুই বলেছিলি তোর বর অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসে তোকে। এই কি ভালোবাসার নমুনা? তুই একা মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এলি, তোর পিছু পিছু সে না এসে বাড়িতেই থেকে গেল। আর তোর জামাইবাবু দেখ, আমার পিছু পিছু এখনো এই বাড়িতেই থেকে গেল। ও সত্যিই ভালোবাসে আমায় দিদি। আমার মনে হয় কি জানিস, শিমুল হয়তো আমার উপর রাগ করেছে, তাই কিছু বলছে না। তুমি জানো না, ও আমার জন্য অনেক পাগল। তুমি দেখে নিও, ও ঠিক সময়ে চলে আসবে। ধুর ধুর, ভালোবাসলে কি কেউ কখনো তার বউকে এতদিন ফেলে রাখে এখানে? তোর কি মনে হয় জানি না, আমার মনে হয় তোর শাশুড়ি যত নষ্টের গোড়া। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো মানুষই দেখিয়ে দেখিয়ে তলে তলে সবকিছু নিজের হাতের মুঠোয় রাখতে চায় বুড়ি। ছেলের কাছে ভালো মানুষ সাজে, বুঝলি? সেটাই তো দিদি, আমি অনেক চেষ্টা করেছি মহিলাকে টাইট দিতে, কিন্তু শিমুলের জন্য কিছুই করতে পারি না। মাকে আগলে রাখেও, মনে হয় কোনো কুকুর কামড়ে দেবে সেই ভয় পায় সব সময়। তোর বিমল দাও খুব মা ভক্তি ছিল, কানে এমন মন্ত্র পড়েছি দু একদিনে মা ভক্তি উবে গেছে। দেখ, ওই বুড়ির চোখের সামনে দিয়ে ছেলেকে বের করে এনেছি, কিছুই করতে পারেনি বুড়ি। আমি বরং ফিরে যাই রে দিদি, অনেক দিন তো হয়ে গেল। মনের ভেতর শান্তি পাচ্ছে না, কেমন যেন কু ডাকছে। আমি গেলেই ভালো হবে। এভাবে হেরে যেতে চাস? শিমুল কি বাড়িটা তোর নামে লিখে দেবার জন্য ব্যবস্থা করেছে নাকি? না করলে কিছুতেই যাবি না। এতদিনে শিমুলকে যতটুকু চিনেছি তাতেই বলছি, ও সেটা করবে না কখনো। করলে আসার পরেই জানতে পারতাম। করবে না মানে? ওর ঘাড় করবে। একটু অপেক্ষা কর। শিমুল যদি মায়ের এতই বাধ্য হয়ে থাকে, তবে থাকুক মাকে নিয়ে। তোর ব্যাপারে যা করা লাগে তাই করব। তুই কি রে হিমু, প্রিয়ার কথা শুনিস না মা? তোর দিদিকে তুই চিনিস না? নিজের সংসার ধ্বংস করে এসেছে, এবার তোরটার দিকেও হাত বাড়িয়েছে। ওর কথা কানে নিস না মা, ওর কথা কানে নিলে ধ্বংস অনিবার্য। মা, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। ওদের জব্দ করার একমাত্র পথ হলো পুলিশ কেস। পারবি করতে? একটা কেস ঠুকে দিলে দেখবি সব ঠান্ডা। কি বলবো পুলিশকে? ওরা তো কিছুই করেনি। মিথ্যা অভিযোগ দিয়ে ওদের হয়রানি করতে চাই না আমি। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল দিদি, আমার চলে যাওয়া উচিত। তোর মাথায় দেখছি গোবর পোড়া। শিমুল সারাক্ষণ ওর মা বাবার কথা মেনে চলে, তোকে কোনো পাত্তাই দেয় না। বাড়িটাতে পর্যন্ত তোর কোনো নাম নেই। কোন দিন গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন কোথায় গিয়ে দাঁড়াবি শুনি? আজকাল মেয়েদের সাথে কত অত্যাচার হচ্ছে জানিস? এত ভালো মানুষই দেখাতে গেলে জীবনে সব হারাবি। আমার কথা মেনে নিয়ে চল, পুলিশ কেস করে আসি। কি করতে হবে তাই বল দিদিরে। ওদের আবার বেশি সমস্যা হবে না তো? আমি চাই না ওদের কোনো সমস্যা হোক। এখন তো আরো সুযোগ। দে 999-এ ফোন টুকে, দেখবি বাপ বাপ করে তোর পায়ে এসে পড়বে। এত ভয় পাস না তো। ওদের বুঝিয়ে দে মেয়েরা এতটাও দুর্বল হয় না। এরপর দেখবি
বাড়ি কেন, শিমুলও তোর হাতের মুঠোয় চলে আসবে। ছোট বোনটা সর্বনাশ না করলে হচ্ছে না তোর? তুই যা, তোর ঘরে গিয়ে বিমলকে বেঁধে রাখ, ওর মাথাটা আর খাস না। মা তুমি চুপ করো তো, আজকালকার মেয়েদের পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। এখন থেকে ছেলেরা খাবে, বুঝলি হিমু? মা কি বুঝবে, সেকেলে মানুষ হলে যা হয়। মেয়েটার কি জেদ রে বাবা, বাড়িটা ওকে লিখে দিতেই হবে। থাক না, আসে আসুক, না আসে না আসুক, আমিও আনতে যাব না, ইচ্ছে হলে নিজে থেকেই আসবে। নিয়ে আয় না বাবা মেয়েটাকে, অনেক দিন তো হলো, বাড়ির বউরা বাড়ি ছেড়ে এতদিন বাপের বাড়ি থাকলে চলে? যা নিয়ে আয় আজকে। থাকতে দাও না কিছুদিন, কেন এমন করছো? মন চাইলে আসবে, না চাইলে না আসবে। আপনারা কি ব্যাপার, এখানে কেন এসেছেন? আপনাদের কি কোনো কাজ আছে এখানে? হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমরা থানা থেকে এসেছি। আপনার স্ত্রী হিমু আপনাদের নামে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করেছে। আপনাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে। দেখুন অফিসার, নিশ্চয়ই আপনাদের কোনো ভুল তথ্য দিয়েছে কেউ। হিমু কখনো এমন অভিযোগ করতেই পারে না। আমি ওকে খুব ভালো করেই চিনি। আর যাই করুক, আমার নামে পুলিশ কেস অন্তত সে করবে না। সত্যি কি মিথ্যা সেটা খুঁজে বের করার দায় আমাদের। এখন আমাদের সাথে থানায় চলুন তো। এ যেন তেন অভিযোগ নয়, সত্য হলে মুশকিল আছে। দেখুন মিস্টার, আপনার স্ত্রী গুরুতর অভিযোগ এনেছে। বলেছেন শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতেন। আপনি আপনার মা বাবা মিলে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিলেন। কদিন আগে ওকে বাড়ি থেকে বের করেও দেন আপনারা। সেই থেকেই উনি বাপের বাড়িতেই রয়ে গেছেন। আপনারা নাকি একবারও খোঁজ করেননি। এত বড় মিথ্যা অভিযোগ করতে পারলো হিমু? কেন করলো এমন? এগুলো সব মিথ্যা অভিযোগ স্যার, এগুলোর কোনো সত্যতা নেই। সত্যি কি মিথ্যা সব জানা যাবে। তদন্তে আপনারা দোষী হলে মামলাটা কোর্টে উঠাবো, বিচারও হবে। কিন্তু আপনার স্ত্রী চাইছেন ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলতে। ওকে সামনাসামনি সসম্মানে বাড়ি ফিরিয়ে আনুন। লিখিতভাবে নিশ্চিত করুন আপনারা ওর ওপর আর কোনো অত্যাচার করবেন না। আপনার যা ইচ্ছা করুন, কিন্তু ওই মেয়েটাকে আমি আর এ বাড়ি ফিরিয়ে আনবো না, কিছুতেই না। আমার ভালো মানুষ মা বাবাকে মিথ্যা অভিযোগ দিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়েছে যে মেয়ে, সে কখনো আমার স্ত্রী নয়। আরেকবার ভেবে দেখুন মিস্টার চৌধুরী, আপনারা যান, আমি মামলাটা কোর্টে তুলব। বললাম তো, ওই মেয়েকে আমি আর আমার বাড়িতে তুলব না। এতে যা হবার হোক, এটাই আমার শেষ কথা। ওই মেয়ের জন্য আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। আরে এত ভয় পাচ্ছিস কেন? শিমুল ফাঁকা আওয়াজ দিচ্ছে, বুঝছিস না? মামলাটা কোর্টে উঠতে দে, দেখবি বাঘ কেমন বিড়াল হয়ে যায়। কি এত ভাবছিস? এত কিছু ভাবিস না। তুই জানিস নর্দমার কীটের থেকেও তুই অধম। তুই শুনলি না শিমুল আমাকে ফিরিয়ে নেবে না? আমি তোর কথা শুনে কি ভুল করলাম। আমি এক্ষুনি থানায় গিয়ে কেসটা তুলে নেব। ওদের হাতে পায়ে ধরে মাপ চেয়ে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করব। মা ঠিকই বলেছিল, তুই একটা বিষধর সাপ ছাড়া আর কিছুই নস। মা, মা গো, আমাকে মাফ করে দাও মা, আমি ভুল করে ফেলেছি মা, ভুল করে ফেলেছি মা। ওকে বলো না আমাকে মাফ করে দিতে। সত্যি বলছি মা, আর কখনো এমন হবে না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করো প্লিজ মা, আমাকে মাফ করো। অভিযোগ তুলে এনেছি মা। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মা? চলো শিগগিরই, আমাকে খেতে দাও। দেখো হিমু, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে চাই না, তোমার থেকে ডিভোর্স চাই। যদি আমাকে ভালোবাসো তাহলে দয়া করে ডিভোর্সটা দিয়ে দিও। মা, আমি জানতে পারলাম শিমুল না বিয়ে করেছে। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে। প্রিয় মানুষটা হঠাৎ অপ্রিয় হয়ে গেলে তাকে কখনোই ভালোবাসা যায় না যে। শিমুলও তাই করেছে মনে হয়। আমি তো ওকে কম কষ্ট দিইনি। কি আর বলবো রে মা, অনেক কষ্ট দিয়েছিস ছেলেটাকে, এবার ওকে একটু শান্তিতে থাকতে দে। এজন্যই বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বাদশা হওয়া ভালো নয়। যা করেছিস তা তো ভালোই করেছিস।
বলি ও কুম্ভকর্ণের বেটি, পড়ে পড়ে ঘুমলেই চলবে? আজ বাদে কাল সবে বরাত, ঘর মোছা যে এখনো হয়নি। জানলার পর্দাগুলো জলে ভিজিয়ে রেখেছো কোন সকালে শুনি? বেলা যে এদিকে গড়িয়ে এলো, এগুলো ধুবি কখন আর শুকোবে কখন? কোনো কাজই যে সকাল থেকে হয়নি। বলি 4টে ঘরের মধ্যে মোছা হয়েছে কয়টা শুনি? এই তো মা, এক্ষুনি যাচ্ছি। মোছামুছি করার সময় টিয়া কেঁদে উঠেছিল, তাই ওকে খাওয়াতে এসেছিলাম। কখন যে চোখটা লেগেছে জানি না। 2টো ঘর মুছেছি, এখন বাকি 2টো মুছে পর্দাগুলো ধুয়ে ফেলছি মা। নবাব নন্দিনী, পড়ে পড়ে ঘুমাবে আর বাড়ির যত কাজ আছে সব আমাকে সামলাতে হবে। যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও। বচ্চর খার একখান দিন বাড়ির বউ হাঁটু গোড়া দিয়ে ঘুমলে সংসারের অমঙ্গল হবে না তো কি? আমার বড় 2টো বেটার বউ একদম অলস ছিল না, সময়ের কাজ ঠিক মতোই করতো। আর কোথাকার কোন অলস মেয়ে ছেলে এসেছে, সারাদিন পরে শুধু ঘুমোয় আর ঘুমোয়। বললাম তো মা, সব কাজ হয়ে যাবে। কুসুমের ইচ্ছে করছিল শাশুড়ি মাকে কড়া গলায় কয়টা কথা শুনিয়ে দিতে, কিন্তু তার স্বামী আবেদের জন্যই পারে না। যার স্বামী রোজগার করে না তার কড়া গলায় কথা বলা মানায় না। বাবা মা মরা কুসুম জ্যাঠা জেঠিমার কাছেই বড় হয়েছিলেন। জ্যাঠা জেঠিমার ঘাড়ে বোঝা হয়েছিল। জেঠিমা যেন কিছুতেই কুসুমকে ঘরে রাখতে চাইছেন না। একদিন তো জেঠিমা অনর্থ বাদিয়ে দিয়েছিল। এই ছবি, তোর বাপ মিনসেটা গেছে কোথায় শুনি? আজ ওর একদিন তো আমার একদিন। আমার ঘাড় থেকে এই বোঝা হয় নামাবে, আর না হয় আমি যেদিকে 2 চোখ চলে যাই সেদিকে চলে যাব। ধানাই পানাই অনেক হয়েছে, এবার তাকে সিদ্ধান্ত নিতে বল। বাবা মনে হয় পুকুর ঘাটে গেছেন মা। তুমি এমন রেগে বোম হয়ে আছো কেন? বাবা আবার কোনো অঘটন ঘটিয়েছে নাকি? অঘটন ঘটানোর মানুষের অভাব পড়েছে বাড়িতে। তোর বাবা এলে বলে দিবি 2 দিনের মধ্যে যেন কুসুমের বিয়ে দিয়ে দেয়। অপয়া মেয়ে ছেলেকে আমি এ বাড়িতে এক মুহূর্ত রাখতে চাই না। যে মেয়ে বাপ মাকে খেয়ে বসে আছে তার এ বাড়িতে কোনো জায়গা নেই। কি হয়েছে গো, এত চেঁচাচ্ছ কেন? বাইরের দোকান থেকে তোমার গলার আওয়াজ পাচ্ছি। কি হয়েছে তোমার, বলো দেখি। তুমি জানো না বাবা, মায়ের গলার কাটাকে না সরালে মা বলেছে যেদিক 2 চোখ যায় সেদিক চলে যাবে। তুমি কুসুমকে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করো বাবা, না হলে নাকি মা দাঁত দিয়ে কুটোটিও কাটবে না। তা যা বলেছিস, আমিও তো নিজে এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাই। তবে তোর মায়ের জন্য একটি সুখবর আছে। কুসুমের জন্য একটি পাত্র খোঁজ পেয়েছি। একদিন গিয়ে ছেলে সব আসল বিষয় দেখে আসবক্ষণ। পাত্র যখন পেয়েই গেছো তাহলে আর দেরি কেন? কোনো খোঁজ খবর নিতে হবে না। ছেলে যেমন হয় হোক, আমার কোনো সমস্যা নেই। তুমি ওখানে বিয়ে দিয়ে দাও তো। আর হ্যাঁ, একবারে বলে দিও বিয়ের পর যেন আর এ বাড়িতে না আসে। বলি, বাপ মাকে তো খেয়ে বসে আছিস, এখন কি আবার আমাদেরকে খেতে চাইছিস নাকি? শীঘ্রই তল্পি তল্পা বেঁধে বিয়ের জন্য প্রস্তুতি নে। পরশু সোমবার তোর বিয়ে। এত আত্মীয় স্বজন থাকতে আমার ঘাড়েই কেন তোকে পড়তে হলো বল দেখি? তোর জ্যাঠার কি গোলা দেখেছিস? জেঠিমা, তোমাদেরকে আর জ্বালাতে আসবো না। বিয়ে তো দিয়েই দিচ্ছ। আমার কপালে সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন তাই হবে। বেশ, কথাটা যেন মনে থাকে। এখন এক কাজ করতো দেখি, তোর নামে যে বাড়িটা আছে সেটা তোর জ্যাঠার নামে লিখে দিত। তোর বিয়েতে যে 4টিখানি খরচাপাতি করতে হবে, এগুলো কোত্থেকে করব আমি? হায় হায় গো, আমার কি সর্বনাশটা তুমি করলে গো! কোথাকার কোন ফকিন্নির মেয়েকে আমার ঘরে বউ করে আনলে? আমার বড় 2 ছেলে কত বড় লোক ঘরে বিয়ে করেছে, আর তুমি কি না চাল নেই চুলো নেই এমন একটা মেয়েকে বউ করে আমার ঘরে আনলে? আমার ঘরের জাতপাত কিচ্ছু রাখলে না গো তুমি। এই মেয়েকে আমি কোনোদিনও ছেলের বউ বলে মেনে নেব না, তো নেব না। কুসুমের শ্বশুর মশাই কোনো উত্তর না দিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে শাশুড়ি মা কুসুমকে একা পেয়ে মনের সমস্ত রাগ উগরে দিচ্ছিল। এদিকে মায়ের ভয়ে কুসুমের স্বামী আবেদও সেখান থেকে চলে যায়। এই যে মেয়ে, শুনেছি তুমি বাপ মা আগেই খেয়ে বসে আছো। তোমাকে বলি ভালো করে শোনো,
সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে রান্নাঘরে গিয়ে আগে আমার জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে ঘরে দিয়ে আসবে ক্ষণ। এটা কিন্তু তোমার প্রতিদিনের কাজ। এটা কিন্তু তোমার বাপের বাড়ি নয় যে ইচ্ছা মতো চলবে ফিরবে। কি কথা বলেছি কানে ঢুকেছে? জি মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। বিনা পয়সায় ঝি পেয়ে গেলেন আর কি। এই ঝিয়ের জীবনে কোনো বিশ্রাম নেই, সারাদিন ঠেলাগাড়ির মতো চলতে হবে। কি করব এটাই ভাগ্যে ছিল। কি হলো, কি ভাবছো তুমি? এখনো দাঁড়িয়ে আছো কেন? সন্ধ্যার সময়কার চা জল খাবারের ব্যবস্থা কে করবে শুনি? তোমার মরা মা এসে নিশ্চয় করবে না। অপয়া মেয়ে ছেলে, যাও চুলোয় হাঁড়ি বসাও গিয়ে। বলছি মা, আজকে থেকেই রান্নাঘরে ঢুকতে হবে? আমাকে দুদিন দেখিয়ে দিন, কোথায় কি রাখা আছে না আছে জানবো কি করে? আহা হা হা, আমার নবাব নন্দিনী এসেছে। বলি এই দুদিন কে তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবে শুনি? বড় বউ মেজ বউ চায়ের জন্য হাঁক ডাক দিচ্ছে, শুনতে পাচ্ছ না? তুমি ছাড়া চা কে করবে শুনি? বাপের বাড়ি থেকে কটা ঝি সাথে করে এনেছো বাপু? শ্বশুর মশাই মারা যাবার 6 মাস পরে টিয়ার জন্ম হলো। নাতনির মুখ দেখে শাশুড়ি মায়ের আক্ষেপ। শেষে কিনা মেয়েই হলো? বাপ তো এখনো সংসারী হলো না। মেয়েকে মানুষ করবে কি করে? বিয়ে দেবে কি করে? কুসুমের কাছে এসব কথার কোনো জবাব ছিল না। মেয়ে হওয়ার পর থেকে কুসুমের খিদেটা একটু বেড়েই ছিল, একটু বেশিই খেয়ে ফেলতো। অন্যদিকে শাশুড়ি মায়ের দিন দিন অসন্তোষ বেড়েই চলছিল। একদিন তিনি বিরক্তি নিয়ে বলেই ফেললেন, শ্বশুরের রেখে যাওয়া জমিতে এখনো ফসল হচ্ছে বলে সংসারটা কোনো রকম চলছে, কিন্তু কতদিন এভাবে চলবে? শুয়ে বসে থেকে শুধু খেয়েই যাবে তুমি? এতদিনেও ছেলেটাকে সংসারই করতে পারলে না। কেমন বউ হয়েছো তুমি? এদিকে তোমার শ্বশুর মশাই তো বলেছিলেন তুমি ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, কিন্তু কোথায় তোমার সেই গুণ বাপু? বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া তো কিছুই আমার চোখে পড়ে না। যাই হোক বাপু, এখন একটু কম করে খাও। সেই রাতে কুসুম রাগ করে শুয়েছিল। আবেদ লোকটা এতটাই সহজ সরল, বইয়ের রাগটাও বুঝতে পারছিল না। সোহাগ করে কুসুমকে বলছিল, কুসুম, ও কুসুম, শোনো না, আজ আবার একটি নতুন গান তুলেছি। কি যে সুন্দর আর কি যে মিঠে সুর! তুমি শুনলে বলবে এই গানের সুর আগে কোথায় ছিল। তুমি শুনলে খুব খুশি হবে। আমার ভালো লাগছে না, চুপ করো তুমি। সারাদিন শরীর আর মনের ওপর অনেক ধকল যায়। এখন গান শোনার মতো আমার মন নেই। তুমি শুয়ে পড়ো, আমাকে আর জ্বালিও না তো। শুনেই দেখো একবার, তোমার মন একেবারে ভালো হয়ে যাবে। কতদিন এভাবে কাটাবে বলো তো? পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ালে তোমার পেটে ভাত আসবে? লজ্জা করে না তোমার? বাবার পয়সায় এখনো খাচ্ছ। এদিকে সংসারের খরচ যে বেড়ে গেছে, সে খেয়াল কি তোমার আছে? কেন, আমি কি রোজগার করি না? পাড়ায় পাড়ায় গান গেয়ে যে টাকা পায় সবই তো সংসারে দেই। আমি তো নিজের কাছে কিছুই রাখি না। আমার যদি আরো ইনকাম করার সাধ্য থাকতো তাহলে আরো দিতাম। ক টাকা পাও তুমি? একে রোজগার বলে? এই করেই যদি থাকার ইচ্ছে ছিল তবে বিয়ে করতে গেলে কেন? মেয়ের বাপ হলে কেন? ভবঘুরে হয়েই দিন পার করে যেতে। এখন বলছো তুমি ইনকাম করো। এই ইনকাম দিয়ে কি সংসার চলে? অনেক শুয়ে বসে থেকেছো, এবার রোজগারে মন দাও। মেয়ের বাপেদের অমন মানায় না। কুসুম, আমি চললুম। আমার মেয়েকে আগলে রেখো, তাকে কখনো মারধর করো না। নিজের প্রতি যত্ন নিও। আমি যদি রোজগার করে ফিরতে না পারি তাহলে বাড়ির মুখও আর হব না। আবেদ অভিমান ভরা মন নিয়ে বাড়ি থেকে চলে গেল। এদিকে কুসুমের রাগ কমলে আবেদের বলা কথাগুলো মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়ে। যে কুসুম জীবনে তার স্বামীকে কোনো কটু কথা বলেনি, সেই কুসুম কিনা আজ রাগের বশে যা নয় তাই বলে স্বামীকে অপমান করেছে। এজন্য বেচারির বড্ড কষ্ট হচ্ছে। না হয় রাগের মাথায় দুটো কথা শুনিয়েই দিয়েছি, তাই বলে তুমি আমাকে ফেলে চলে যাবে? আমি এখন তোমাকে কোথায় খুঁজে বেড়াবো বলো তো? কেন তুমি আমার অভিমান ভরা কথাগুলো বুঝলে না? ফিরে এসো তুমি। ছেলে ঘর ছেড়ে চলে গেছেন শুনে শাশুড়ি মায়ের বিলাপ শুরু করেছিলেন। তুমি এসে শ্বশুরকে মেরে ফেললে গো। এখন আবার তোমার মেয়েটা আমার ছেলেটাকে ঘর ছাড়া করে ছাড়লো। অলক্ষী অপয়ার বংশ কোথাকার। মা তো আগেই তার বাপ মাকে খেয়ে বসে আছে, এখন আবার তার মেয়ে আমার ছেলেটার পেছনে লেগেছে গো।
কোথায় ছিলে তুমি এতদিন? কেন এভাবে চলে গিয়েছিলে? কেন এতদিন কোনো খবর দাওনি? আমার মুখের কথাটাই তুমি শুনলে? আমার মনের কষ্টটা বুঝলে না? কেন আমাকে একা ফেলে গিয়েছিলে আগে বলো তো? থামো থামো, কাঁদছো কেন তুমি? তুমি তো বলেছিলে রোজগার না করলে মুখ না দেখাতে, তাই তো চলে গিয়েছিলাম। রাগ করে কি না কি বলে ফেলেছি, তাতেই এমন কাণ্ড ঘটিয়ে ফেললে? তোমার মতো সহজ সরল মানুষ এমন করতে পারে আমি ভাবতেই পারিনি গো। না গো, ভালোই করেছিলে তুমি। তাতে তো নিজের ভুলটা বুঝতে পারলাম। তোমাদের প্রতিও যে আমার একটা দায় আছে সেটা বুঝেও বুঝিনি। তুমি ওইভাবে বলার পরেও প্রথমটায় কষ্ট হলেও পরে মনে হলো তুমি ভুল কিছু বলনি। সকালের গাড়িতে ঢাকা চলে গেলাম। আমার বন্ধু সুজয়কে বলে ওইখানে একটা কারখানাতে বলে করে অনেক ঘোরাঘুরি করে কাজটা জোগাড় করেছি। প্রথম মাসের বেতনেই সোজা বাড়ি ফিরছি। আগে প্রতিজ্ঞা করছিলাম খালি হাতে বাড়ি ফিরবো না। সে যাই হোক, বড্ড ভয় পাইয়ে দিয়েছিলে। যাও গিয়ে মায়ের সাথে দেখা করো। তোমার চিন্তায় সে নাওয়া খাওয়াই তো ছেড়ে দিয়েছে। এতদিনে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বাবা। তুই সংসারী হয়েছিস, এবার আমি নিশ্চিন্ত। সবই কিন্তু হয়েছে আপনার নাতনির জন্য মা, যাকে আপনি অপয়া বলেছিলেন। ওর জন্মের পরে আপনার ছেলে ঘর ছেড়েছিল বলেই না আজ এই মানুষটিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। অপয়া বলে আসলে কিছুই হয় না। মানুষের জীবনে শুধু সময়টাই খারাপ হয় মা, আর আমরা এতদিন সেই খারাপ সময়টাই পার করেছিলাম। জানি তো মা, তাও মনের দুঃখে কত কিছু বলে ফেলি। তুমি মনে কিছু রেখো না বাপু। শান্ত মেয়েটাকে আজ হঠাৎ স্পষ্ট ভাষায় কথা বলতে দেখে আবেদের মা চমকে গেলেন। বুঝতে পারলেন এই মেয়ে এখন পায়ের নিচে শক্ত জমিন খুঁজে পেয়েছে।